সব দেশের জন্য ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ, মিয়ানমারকেই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে জাতিসংঘে প্রধানমন্ত্রী। শীত মৌসুমে সংক্রমিতদের করোনা ঝুঁকি বেশি বলছেন বিশেষজ্ঞরা, স্বাস্থ্যবিধি মানলে দ্বিতীয় ঢেউ এড়ানো সম্ভব। এবং আজ বিশ্ব পর্যটন দিবস, করোনায় ক্ষতি পোষাতে সব কেন্দ্র খুলে দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ প্রমাণ করেছে সবার ভাগ্য একই সূত্রে গাঁথা। যতক্ষণ পর্যন্ত সুরক্ষা নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত কেউ সুরক্ষিত নয়। তাই সব দেশ যাতে সময় মতো ভ্যাকসিন পায় তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোভিড পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি ন্যায়সঙ্গতভাবে বিবেচনার আহ্বান জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন, রাষ্ট্র ও সরকার প্রধানদের ভার্চুয়াল অংশগ্রহণ। নিজের ১৭তম ভাষণের শুরুতেই জাতির পিতার বাংলায় দেয়া প্রথম ভাষণের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। ভাষণে জাতির পিতার বহুপাক্ষিকতাবাদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহামারীর কঠিন সময়ে আজও জাতির পিতার সেই কথা ভীষণ প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু কন্যা বলেন, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ শুরু থেকেই জীবন জীবিকা দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেয়। আমরা তাৎক্ষণিকভাবে খাদ্য ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করিয়েছি। এতে ১০ মিলিয়নের বেশি পরিবার উপকৃত হয়েছেন। সময় মতো ভ্যাকসিন পেতে সব দেশের পক্ষে দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রী। আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-১৯-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাস্বত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। মহামারীতে কাজ হারানো অভিবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছি। তবে কোভিড পরবর্তী সময় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। ভাষণে এবারও দৃঢ়ভাবে রোহিঙ্গা সমস্যা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন দিয়ে আসছি। বাংলাদেশ ১১ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। ৩ বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, শান্তির প্রতি অবিচল থেকে সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের। তাই শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান তার। সেই সাথে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর কার্যক্রমকে সমর্থন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিবাক্য আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন।
তাপমাত্রায় হেরফের বা ঋতু পরিবর্তনের সাথে কোভিড সংক্রমণ কম বেশি হওয়ার কারণ না থাকলেও শীত মৌসুমে সংক্রমিতদের ঝুঁকি বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেশি। সংক্রমণের হার কিছুটা কমেছে, স্বাস্থ্যবিধি মানলে দ্বিতীয় ঢেউ এড়ানো যাবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে শীতে সংক্রমণ বাড়লেও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছে। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। করোনার সাথে বসবাসের 200 দিন পেরিয়েছে, গতি ফিরেছে জীবন জীবিকায়। কতটুকু মানছি স্বাস্থ্যবিধি, সংক্রমণ ঝুঁকি আছে, তারপরও টিকেটের জন্য হুড়োহুড়ির এই চিত্র নিঃসন্দেহে উদ্বেগ তৈরি করে। সংক্রমণের কোন স্তরে এই প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন চলতি মাসে সংক্রমণ হার কিছুটা কমেছে। 10 থেকে 12 এর মধ্যে শনাক্তের হার উঠানামা করছে। শনাক্ত হার 15 থেকে 20-এর ওপর উঠে গেলে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলা যাবে। সংক্রমণটা যদি কমে গিয়ে শতকরা 5-এর নিচে চলে যায় শনাক্তের হার, তাহলে আমরা বলতে পারি যে একটা সহনীয় মাত্রায় নিয়ন্ত্রণে এসছে। এখান থেকে যদি আবার করোনা সংক্রমণটা বেড়ে যায়, শনাক্তের হার যদি আবার 15-20-এর উপরে উঠে যায়, তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় ধাক্কা, দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আমরা সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে নিশ্চয়ই এটা কমাতে পারব। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা বা ঋতু পরিবর্তনের সাথে করোনা সংক্রমণ বাড়া বা কমার সম্পর্ক নেই। তবে যাদের অ্যাজমা বা শ্বাসযন্ত্রের জটিলতা আছে তাদের সতর্ক হতে হবে। সংক্রমিত সবার ঝুঁকিতেই থাকবে, কিন্তু যারা আগে থেকে শ্বাসকষ্ট, অ্যাজমা বা অন্যান্য শ্বাসতন্ত্র রোগে ভুগবেন তাদের ক্ষেত্রে রোগের জটিলতা বাড়ার একটা আশঙ্কা রয়েছে। যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই বিষয়ে কোনো অবহেলা করা চলবে না। হাসপাতালগুলোর সক্ষমতা তো অবশ্যই বাড়াতে হবে। কোভিড মোকাবেলায় প্রস্তুতির ঘাটতি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যু রেটও আগে যা ছিল এখনও প্রায় ওরকমই রয়েছে, বরঞ্চ এখন সংখ্যাটা বাড়ছে। কোভিড যে হসপিটাল, আইসোলেশন সেন্টার সেরকমই আছে, আমাদের প্রিপারেশন আগের মতোই। রোগী কমে যাওয়ায় এবং অর্থ সংকটে এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কিছু করোনা আইসোলেশন সেন্টার। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আজ বিশ্ব পর্যটন দিবস। করোনা পরবর্তী পর্যটন খাতকে আরো গতিশীল করতে গ্রামীণ উন্নয়নে পর্যটন শিরোনামে এবারে দিবসটি পালিত হচ্ছে। 1980 সাল থেকে জাতিসংঘের সব সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে। দিবসটির প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলা। এছাড়া পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া দিবসের অন্যতম লক্ষ্য। আসছে পর্যটন মৌসুমে দেশি বিদেশি পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে দর্শনীয় স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। করোনার ধাক্কা সামলে এখনো স্বাভাবিক হতে পারেনি দেশের পর্যটন শিল্প। 6 মাসের বন্ধে সাময়িক বেকার হয় এই খাতের প্রায় 40 লাখ শ্রমিক কর্মচারী, আর আর্থিক ক্ষতির পরিমাণ 14,700 কোটি টাকা। করোনা পরবর্তী নতুন স্বাভাবিক জীবনে দেশের সব পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলে এই খাতের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মফিউর রহমানের রিপোর্ট। ছবির মতোই সুন্দর ষড়ঋতুর এই দেশ। এখানে আছে হাজার বছরের ঐতিহাসিক নিদর্শন, ময়নামতি, পাহাড়পুর, সোমপুর সহ বিভিন্ন বৌদ্ধ বিহার। আছে মহস্তানগড়, পানামনগর সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নদ, নদী, পাহাড়, হাওড়, বাওড়, সাগরের সৌন্দর্য মন কাড়ে পর্যটকদের। এসব মিলিয়ে প্রায় 1700 পর্যটন কেন্দ্র বছর জুড়েই দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে। জিডিপিতে পর্যটন খাতের অবদান 4% উপরে। গত বছর এ খাত থেকে আসে 77,300 কোটি টাকা। করোনাকালে 6 মাস পর্যটন কেন্দ্রগুলো শতভাগ বন্ধ থাকায় সাময়িক বেকার ও চাকরি হারিয়েছেন অনেকে। সাময়িক বেকার 40 লাখ, চাকরি হারিয়েছে 5 লাখ শ্রমিক কর্মচারী, আর এ খাতের লোকসান 14,700 কোটি টাকা। পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে নানা উদ্যোগের কথা জানালেন পর্যটন বোর্ডের এই সদস্য। আমাদের দরকার হলো একটা সমন্বিত উদ্যোগ, যেটা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পর্যটন বোর্ড, পর্যটন কর্পোরেশন এবং মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। এ খাতে আরো নজর দেওয়া হলে ডলার ইউরোর আয় আরো বাড়ত বলেও মনে করেন তিনি।
সরকার 3টা এক্সক্লুসিভ ট্যুরিজম করছেন, নাফ ট্যুরিজম পার্ক, সাবরাং ট্যুরিজম পার্ক এবং সোনাদা ইকো ট্যুরিজম পার্ক। এটা যদি আমরা বাস্তবায়ন হয় তাহলে আগামী পর্যটন কিন্তু বিদেশি পর্যটকরা এখানে ভিড় জমাবে এবং 2030 সালে আমাদের যে লক্ষ্যমাত্রা 30 লক্ষ বিদেশি পর্যটক, সেটা কিন্তু আমরা টার্গেট ফুলফিল করতে পারবো। শুধু আয় বৃদ্ধি নয়, এ খাতে আরও বহু মানুষের কর্মসংস্থানও সম্ভব। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে এসে যা থাকছে। চালক সংকটে নেত্রকোনার হাওড়ে রোগীবাহী নো অ্যাম্বুলেন্স কাজে আসছে না, প্রধানমন্ত্রীর দেয়া উপহার। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9টার 21 সংবাদ। লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় আবারও নদ নদীর পানি বেড়েছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। লালমনিরহাটের শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পঞ্চমবারের মতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় দুর্গতরা। বগুড়া, গাইবান্ধা ও নেত্রকোনায় নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েক দফা বন্যায় রোপা আমনের বীজতলা ক্ষতির পর এবার আমনের ক্ষেত তলিয়ে গেছে। এদিকে টানা বৃষ্টিতে রংপুর নগরীর আশপাশের কয়েক হাজার বাড়িঘরে পানি ঢুকেছে। পানি বেড়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা ও নেত্রকোনার নদ নদীতে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কুড়িগ্রামে। নেত্রকোনার হাওর অঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার নো অ্যাম্বুলেন্স কোনো কাজে আসছে না। চালক না থাকায় 2 বছরে একজন রোগীও পরিবহন করা হয়নি জলযানটি দিয়ে। ফলে অযত্ন অবহেলায় অচল হয়ে পড়ে আছে নৌঘাটে। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন হাওর অঞ্চলের মানুষ। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বিচ্ছিন্ন হাওরদ্বীপ খালিয়াজুড়ি, 1 লাখের বেশি জনবসতি অধ্যুষিত এই উপজেলা বছরের 6 মাস পানিতে নিমজ্জিত থাকে। এই সময়টাতে জেলা সদরের সাথে সড়কপথে যোগাযোগ থাকে বিচ্ছিন্ন। 2017 সালে আগাম বন্যায় বছরের একমাত্র বুড়ো ফসল তলিয়ে যাওয়ার পর হাওড়াঞ্চলের খালিয়াজুড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরবাসীর দাবির প্রেক্ষিতে পরের বছর একটি নৌ অ্যাম্বুলেন্স উপহার দেন প্রধানমন্ত্রী। কিন্তু চালকের অভাবে 2 বছরে একজন রোগীও পরিবহন করতে পারেনি অ্যাম্বুলেন্সটি। প্রসূতি মায়ের চিকিৎসা সেবা সাহায্যার্থে মূলত অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল। প্রায় 20 থেকে 25 জন মহিলা গর্ভবতী মারা গেছে চিকিৎসার অভাবে। হত দরিদ্র যারা আছে এরা যেন বিনা খরচে যেন সরকারি সাহায্যে রোগী নিয়ে যাইতে পারে। অচল পড়ে থাকায় বিকল হওয়ার পথে অ্যাম্বুলেন্সটি। অথচ আধুনিক সুযোগ সুবিধা ও পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় খালিয়াজুড়ির বেশিরভাগ রোগীকে জেলা সদর বা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। হাসপাতাল এই বড় জোরে একজন ডাক্তার দেয়, পরে যাইলে ওষুধও পাওয়া যায় না, ডাক্তারও পাওয়া যায় না। একটি এক্সরে মেশিন আছে, এটা জন্ম থেকেই তালাবদ্ধ, এবং একটি অপারেশন থিয়েটার আছে। অপারেশন থিয়েটার কোনোদিন খুলে দেখা হয়নি। এখান থেকে ঢাকা ময়মনসিংহ নিতে হলে অনেক টাকার প্রয়োজন। এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হাসপাতালে পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি বারবার জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনিক সভায় উত্থাপন করা হয়েছে। আমরা আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যে যে কোনোভাবে একজন ড্রাইভার এখানে নিয়োগ দেওয়া হবে। দুর্গম হাওরের স্বাস্থ্য সেবা বিবেচনায় নৌ অ্যাম্বুলেন্সের চালক নিয়োগের দাবি খালিয়াজুড়িবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিশিষ্ট শিল্পপতি আব্দুস সামাদ লাবু আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। এই উপলক্ষে শনিবার নগরীর কাজীর দেউরিতে চেয়ারম্যানের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা জানানো হয়। আব্দুস সামাদ লাবু দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ এসালম গ্রুপের ভাইস চেয়ারম্যান, আর মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম প্রধান ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট। সংবর্ধনা সভায় চট্টগ্রামের আল আরাফা ইসলামী ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক সহ জোনাল অফিসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সব দেশের জন্য ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ, মিয়ানমারকে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে জাতিসংঘের প্রধানমন্ত্রী। শীত মৌসুমে সংক্রমিতদের করোনা ঝুঁকি বেশি, বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মানলে দ্বিতীয় ঢেউ এড়ানো সম্ভব।
এবং আজ বিশ্ব পর্যটন দিবস। করোনার ক্ষতি পোষাতে সব কেন্দ্র খুলে দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথে থাকুন।